আপনার কণ্ঠ, আমার কণ্ঠ, বা আমাদের যারা দেশের ভিতরে থেকে সঠিক কথাগুলো বলি, আমি নাম বলতে পারবো, তাদের কণ্ঠ অনেক বেশি বড়। ওই বিদেশে থেকে বা ওই অতে থেকে বিভিন্ন দলের একদম কি সমর্থক বলবো, কঠিন সমর্থক হিসাবে যারা কথা বলতো, তাদের কণ্ঠগুলো কিন্তু এখন বাস্তব ক্ষেত্রে ছোট হয়ে আসছে। এবং তাদেরকে যে আশকারাটা দিচ্ছে, সে আশকারা দেওয়ার মূল প্রতিষ্ঠান হলো বর্তমান বাংলাদেশ সরকার। এবং সেই বাংলাদেশ সরকারের প্রধান জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমি কেন বলছি কথাটা, এই কথাগুলো খুব ছোট মানুষের মতো মনে হয়। যেমন ধরেন, এই যে জনাব ইউনূস সাহেব এবং তার সরকার ব্যাপক সংস্কার করে তারপরে নির্বাচন দিবে, এইটুক কথা শুনেই ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতায় যারা বিগলিত হয় এবং আজানুলম্বিত হাসি দিয়ে যারা মনে করে, মানুষকে দেখায়, দেখ আমাদেরকে ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে কত সমর্থন করে, এদেরকে আমার লজ্জাহীন মনে হয়। এবং লজ্জাহীন মনে হয় এই কারণে, দেশের সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে, অন্যদিকে একজন খুব জ্ঞানী মানুষ হতে পারে, কিন্তু আমি ইংরেজির মাস্টার, শিক্ষক, খুব বড় শিক্ষক হতে পারি, কিন্তু অঙ্কে গেলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই কথাটা বুঝি না। আজকের সরকার অরাজনৈতিক ভাবে, অরাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে অনেক বেশি জ্ঞানী গুণী লোকজন থাকতে পারে, কিন্তু দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের মন, তাদের বিবেক, তাদের বিবেচনা, তাদের সমর্থন বুঝার মতো যোগ্যতা যে তাদের নাই। এই শিশু সুলভ কাজ করা, ঈদের নামাজে গেলাম আমার হাতে ধরিয়া, হ্যাঁ 500 মানুষ করলে আপনি থাইকা যান, এতেই বুঝলাম আমার জন্য সমর্থন বাইরে গেছে। ওই সুনামগঞ্জে বেড়াইতে গেলাম, অথবা আমি কিশোরগঞ্জে গেলাম, এক ঈদের নামাজ পড়লাম, এটা যদি আমি আগে তাই অ্যারেঞ্জও করতে হবে না, অ্যারেঞ্জ করলে তো উপায় নাই। 1 ঘন্টায় আমার হাত ধরার জন্য 20,000 লোক আসবে, আমি ফজলুর রহমানের মতো একজন অদমের হাত ধরার জন্য 20,000 লোক আসবে ঈদের নামাজে, যত আছে সব ফজলুর রহমানের হাত ধর্মকে এরেঞ্জ করলে। আর এরেঞ্জ না করলে অটোমেটিক্যালি আমরা এক জায়গাতে গেলে পরে আপনি চিন্তাই করতে পারবেন না কত মানুষ হাত ধরতে আসে, ভাই আপনি হবেন বাংলাদেশের নেতা, আপনি হবেন বাংলাদেশ ইত্যাদি। এই যে কথাগুলো, এই কথাগুলো শুনে যারা পুলকিত হয় এবং এটাকে, এই কথাটাকে সত্য কথা বা প্রতিষ্ঠিত সিদ্ধান্ত ধরে নিয়ে যারা মনে করে আজীবন রাজ ক্ষমতায় থাকতে পারবে, এদের মতো রাজনৈতিক বোকা এবং ইতিহাস সম্পর্কে এত অজ্ঞ মানুষ, যাদের সম্পর্কে আমার খুব করুণা হয়। অথচ লোকগুলা কত ডক্টরেট, কত পিএইচডি, কত প্রফেসর, কত দেশি বিদেশি জ্ঞানী গুণী বিদেশের ইউনিভার্সিটিতে প্রফেসরি করে। আমি তো দেখলাম এখন যে ইউনূস সাহেবের সরকারে যারা এই দেশটা চালাইতেছে, তাদের 11 থেকে 15 জন লোক হইল আমেরিকার নাগরিক বা বিদেশি নাগরিক। আমি এটাকে ছি বললে পরে কম বলা হবে। আমি লজ্জিত, দেশের মানুষ লজ্জিত এবং বিক্ষুব্ধ হওয়া উচিত যে আমেরিকার নাগরিকেরা যারা বছরের পর বছর ওখানে থেকে, হ্যাঁ, যারা নিজেদের বিত্ত আচ্ছা, বৈভব না ফজলু বললেও ভাই, তার সুখ ফজলু সুখ ভাই, ভোগ। আমি আ- আমি 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 একটু কুতর্ক করি আপনার সঙ্গে, একটু কুতর্ক করতে বলেন। চাই। হুম, সেটা হুম, হলো যে আমেরিকান নাগরিক মানে দ্বৈত নাগরিক আর কি, ডুয়েল জি। সিটিজেন, হুম, এটা হলো সমস্যাটা কি? তারা যদি দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে চায়, প্রবলেমটা কি? আমি গেলাম না কেন? বলবে আপনি আমি তো সুযোগ তাদের পাননি আমার, তাই যান নাই। না আমি আমার সার্টিফিকেট দেখি, বসুক, তাদের চেয়ে সার্টিফিকেটটা আমার কম কিনা, আমি গেলাম না কেন? আমি কেন দেশের জন্য আমার জীবন যৌবন উৎসর্গ করলাম? আমি কেন মুক্তিযুদ্ধে গেলাম? আমি কেন সমস্ত কঠিন দিনগুলোতে জেলে জেলে জীবন কাটাইলাম? আমি কেন গণতন্ত্রের স্লোগান দিলাম? তারা তো গণতন্ত্রের স্লোগান যখন দিবে, তারা তো দেশ ছাড়া পালায় গেছে। 40 বছর পরে এসে করছে দেশ আমরা ঠিক করে দিব। হ্যাঁ, দেশ আমরা ঠিক করে দিব। 40 বছর পরে সুখ ভোগ করলো, সবকিছু মজা মারলো, এখন এসে দেশ তারা ঠিক করবো কি? আমেরিকাতে থাকলে দেশের প্র্যাকটিক্যাল বাস্তব অবস্থাটা তারা কি বুঝবে? আমি তো খুব ক্লিয়ার। একটা ছেলে মারাত্মক মারাত্মক বলবো না, সর্বতভাবে মানে বুদ্ধি এবং বুদ্ধির চর্চা করে সাংঘাতিক লেখাপড়া জানে,
কিন্তু সে বিদেশে থাকে, বাড়িতে আসতে তো 1 নম্বর তার 15 দিন শীতে অথবা গরমে তার শরীরে অ্যাডজাস্ট হবে না, 1 নম্বর। 2 নম্বর, তার খাওয়াই অ্যাডজাস্ট হবে না, 2 নম্বর। 3 নম্বর, এই দেশের ওয়েদারই তার ভালো লাগবে না। 4 নম্বর, এই দেশের মানুষের যে ভাষাই সে বুঝবে না। সে কি দেশ ঠিক করবে? সে আমেরিকা যাক, আমাদেরকে পরামর্শ টরামর্শ ওখান থেকে দিব। দেশ ঠিক করবে এই দেশের যারা কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের সাথে খেতের আইলে ঘুরে ঘুরে, শ্রমিকের বস্তিতে ঘুরে ঘুরে, যারা ওই গার্মেন্টস ফ্যাক্টরির যে একটা নারী, রক্তহীন নারী, যার রক্ত শূন্য মেয়ে আমার, যার কথা ছিল কলসিকাকে ঘাটে পানি আসবে, আম গাছ জাম গাছে নিতে থাকবে, যৌবনে বিবাহিতা হবে, সেই মেয়েটি যখন মা বাপকে ছাড়িয়ে ঢাকার বস্তিতে থাকে, সেই মেয়েরা যখন ফজরের নামাজের আজান পড়ে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এবং তারা যখন একটা টিফিন ক্যারিয়ার হাতে মাত্র 10টা টাকা বাঁচানোর জন্য তিলমাল হেঁটে ওই পথে যায়, গার্মেন্টসে যায়, তার সঙ্গে বসবাস না করলে, তার সঙ্গে যদি উঠা বসা না থাকে, সে কি করে বাংলাদেশের মানুষের সমস্যা বুঝবে? আমি তো খুব ক্লিয়ার। কাজে আমি চাই না যে বিদেশি নাগরিক যারা, তারা এসে এখানে একদম নেতৃত্ব কি, মন্ত্রিত্ব, নেতৃত্ব, সিদ্ধান্ত সব কি তাদের হবে নাকি? আমরা কি এই দেশে কি ঘাস কাটি নাকি? আমরা কি অপরাধ করলাম নাকি? মানুষকে ভালোবাসে কি অপরাধ করলাম নাকি? গ্রাম থেকে একটা লোক দৌড়ায় যখন আসে, আমার লিডার, আমার আমার স্ত্রী মারা যাবে, তারা চিকিৎসা করে দেন, নিজের টাকা পয়সা দিয়ে নিজে দৌড়ায় গিয়ে ডাক্তারের হাতে পায়ে ধরে ভর্তি করায়। একটা মানুষ যখন আসে, লিডার খাইতে পারি না, শিশু বাচ্চাটা পরীক্ষা দিছে, মেট্রিক পাস করছে, তারে একটা স্বাস্থ্যকর্মী বানান, তারে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বানান, পুলিশ বানান, হাতে পায়ে দৌড়া কত। বাড়িতে যখন যাই, রাত্রে ঘুমাইবার আগে জিজ্ঞাসা করি চেয়ারম্যান রে, আমি চ্যালেঞ্জ করলাম যে আমার ইউনিয়নের মানুষ কে না খায়া ঘুমাইছে। আমি না শুধু, এরকম অনেক সব রাজনীতিবিদদেরকে একরকম মনে করলে চলবে না। কাজে আমরা যারা জীবন যৌবন শেষ করলাম এই দেশের মানুষের জন্য, মানবতার জন্য, দুঃখী মানুষের পাশে থেকে থেকে যারা নিজেও দুঃখী রইলাম, বাগান বাড়ি করলাম না, বাড়ির সামনে বিশাল জলরাশি বানাইলাম না, কিছুই করলাম না, আমরা অপরাধী হয়ে গেলাম আর জ্ঞানী কিন্তু হয়ে তারা তো গেল। বলছে, কিন্তু আমি কিন্তু এদেরকে রাজনীতি ফজলু ভাই, পড়াতে পারবো, যারা এই মন্ত্রিসভায় হুম, মন্ত্রিত্ব করতেছে বা উপদেষ্টা হয়ে যারা বড় বড় কথা বলতেছে, আল্লাহ উপরে, আমি তাদেরকে রেসপেক্ট করি তাদের অন্য জ্ঞানের জন্য, কিন্তু রাজনৈতিক জ্ঞানে আমি এদেরকে 30 বছর লেখাপড়া করাইতে পারবো। এরা কেন দেশ চালাবে? দেশ চালাবে রাজনীতিবিদরা। কিন্তু একটা কথা ফজলু ভাই, কিন্তু ওনারা তো বলছেন, এই এক উপদেষ্টাই তো বলেছেন যে রাজনীতিবিদরা তো 52 বছর কিছু করতে পারে নাই, কাজে ওনারা করে দেখাবেন। তাহলে ওনাদের এই কথার কি আপনি কি কোনো গুরুত্ব দিচ্ছেন না? পারে না, তারা যন্ত্রণা তারা জেনে গেছে যে উনার কি ছিল। এই টক শো ছিল এটা, আপনি আমাকে সঞ্চালনা করছিলেন, আমি বলছিলাম যে ভদ্র মহিলা বলছিলেন আমাদেরকে কেন 53 বছর পরে আসতে হলো, এবং আমাদেরকে কেন কেউ আপনাদেরকে আনে নাই, আপনারা ষড়যন্ত্র করে আনছেন। এটা আমি বলবো, ইট উইল বি এস্টাবলিশড ইন দিস কান্ট্রি। যদি ইতিহাস থাকে একদিন প্রমাণিত হবে অনেকে এই দেশে ষড়যন্ত্র করে আইসা এখানে বসছেন, এবং সেই ষড়যন্ত্রের ফলাফল হলো আমার দেশ আজকে বড় দেশের জন্য নিজের খাল কেটে কুমির আনার চেষ্টা করছে। আমার দেশ আজকে করিডোর দিতে হবে, আমার দেশকে আজকে অন্য দেশের স্টিমার লাগানোর সুযোগ দিতে হবে। এবং আমি কালকে একটা বিদেশি আলোচনায় দেখলাম, কথাটা খুব ক্লিয়ার, এখানে বলাটা বড় মুশকিল। একটা বিদেশি আলোচনায় বলল যে আমার দেশ এত কনজারভেটিভ, যদি বিদেশি দেশের সৈন্যই দেশে আসে তো এত মেয়ে মানুষ কোথায় পাওয়া যাবে? কারণ আমার দেশ তো একটা কনজারভেটিভ দেশ। আর কালকে আমি আলোচনা নিজেই শুনছি, আমার চোখের পানি আসছে, এত মেয়ে লোক পাবো কোথায় আমরা? আমার কথাটা কি আপনারা বুঝেন নাকি আরো ভাঙ্গে বলতে হবে? ভাঙ্গে বলার তোর দরকার না। কাজেই ওই তারা এই পর্যন্ত করছে যে অরাজনৈতিক লোকেরা দেশ চালাইতে গিয়ে আজকে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে যে এখন আমাদের অপেক্ষা করতে হয় ইউরোপীয় ইউনিয়ন যদি একটু দয়া করে কয় না না ইলেকশন দেওয়ান লাগবে না, আপনি সারা জীবন থাকবেন, তাতে আমি একদম
এত লম্বা হাসি দেই, আরে বাবারে, যেটা চিন্তাই করা যায় না। আমার কাছে তো লজ্জা হবে, আমি যদি বসতাম ক্ষমতায় আর একজন যদি আইসা বলতো আপনি আরো কিছুদিন থাকেন, আমি বলতাম এই এই লোকটা বা এই প্রতিষ্ঠানটা আমার সাথে শত্রুতা করতেছে, যা আমাকে ডুবাইতে চায়। তো একদিন তাদের বেশি থাকা উচিত না, এবং তাদের বোধোদয় হওয়া উচিত যে বিএনপির মতো সংগঠন অনেক ধৈর্য সহ্য করে এবং রাজনৈতিক অনেক প্রজ্ঞা দিয়ে ধৈর্য ধরে আছে বলেই তারা এখন পর্যন্ত। কিন্তু বিএনপি যদি মনে করে এই দেশের মানুষ সহ এবং অন্যান্য স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল সহ যদি একদিন খালি বলে যে ইলেকশনটা অমুক দিন দিতে হবে, ওই যে আমারে বলা হয় যে ফজলুর রহমান খুব কঠিন কথা বলছে, আমি অনেক কথার পরে বলছিলাম এমন দিন আসতে পারে বাপ ডাকে ইলেকশন দেওয়া লাগবে। জিনিসটা কিন্তু এই জায়গাতে যাচ্ছে। এখন পর্যন্ত আমি বলি জনতার হাতে, জনতার প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হোক, থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট ইলেকশন। আচ্ছা, আমি 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 শেষ প্রশ্নে আসছি যে অনেকদিন ধরে কিন্তু বিএনপির সঙ্গে এই সরকারের এক ধরনের একটা বিরোধ আমরা দেখছি। সেই বিরোধটা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে। বিএনপি বারবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তো সরকার একটা অস্পষ্ট, বিএনপিটা একদম স্পষ্ট, তারা বলছে ডিসেম্বরের মধ্যে হতে হবে, ডিসেম্বরে চাচ্ছে তারা। এখন খালেদা জিয়া দেশে ফিরলেন, এবং আমি যতটুকু টেলিভিশনের পর্দায় দেখলাম ওনাকে তুলনামূলকভাবে আমার অনেকটাই সুস্থ মনে হলো, এবং উনি কথাবার্তা বললেন। আমি দেখলাম হুইল চেয়ার থেকে উনি প্রায় হেঁটেই একা একাই কিন্তু গাড়িতে উঠলেন। ইউ আর রাইট। এই সব কিছু প্রমাণ করে যে উনি শারীরিক এবং মানসিকভাবে যথেষ্ট সুস্থ আছেন। আপনার কি মনে হয় খালেদা জিয়ার এই আগমন এবং আগামী কয়েকদিনের মধ্যে ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাবো বলে আশা করছি, সেগুলো কি এই সরকারের সঙ্গে বিএনপির যে বিরোধ, যে নির্বাচনের তারিখ নিয়ে, এক্ষেত্রে কি সরকারের উপর বাড়তি কোনো চাপ ফেলতে পারে? খুব একটা সুন্দর প্রশ্ন করেছে। উনার সুস্থতা, যে সুস্থতা উনাকে অন্তত নয়া পল্টনের অফিসটাতে সপ্তাহে একদিন বসার সুস্থতা দিবে, আর গুলশান অফিসটাতে একদিন বসার সুস্থতা দিবে, এইটুক সুস্থতা যদি আল্লাহর রহমতে তার হয়, আমি আপনাকে বলতে পারি খালেদা জিয়া 1983 সন থেকে 82-83 সন থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত সবারই অনেক বেশি স্খলন আছে। রাজনীতিতে ভুল ত্রুটি হয় স্বাভাবিক, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কথা, তার সিদ্ধান্ত, তার অভিমত এবং তার চারিত্রিক দৃঢ়তা, এটার সঙ্গে এটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অতুলনীয় হয়ে আছেন। যদি উনি সুস্থ থাকেন, আজকে যারা এই ক্ষমতায় আছে তারা তার কাছে, আমি মনে করি তার কাছে কিছুই না, এবং তার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে হবে, এবং তার কথা শুনলে পরেই একমাত্র বাংলাদেশ সঠিকভাবে চলবে। এবং আমার বিশ্বাস জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার উপরে, তার কাছ সুস্থ হলে বা সুস্থ হয়ে যদি উনি বসতে পারেন, তার কাছ থেকে সিদ্ধান্ত না হোক অন্তত সাজেশন নিতে দেশ অনেক বেশি ভালো চলবে। তবে এখন আমি যেটা দেখতেছি, এর বাইরেও ইউনূস সাহেবের বাইরেও তার সাপোর্টার যে গোষ্ঠী, জি। যারা দিনে দিনে প্রতি শুক্রবারে বায়তুল মোকাররম থেকে মিছিল বাইর করে, সেই যে গোষ্ঠী, মোল্লা মুন্সিদের গোষ্ঠী, যারা এখন আবার নারী আহ, আহ, এটা কি বলবো, নারীদের ব্যাপারে যে হয়েছে, যে সিদ্ধান্ত এখন হয় নাই, যে সিদ্ধান্ত হওয়ার পথে আছে যেটা, এটার ব্যাপারে তারা যেটা বলে, তারা বলতে পারে আরে খালেদা জিয়া তো একজন মেয়ে মানুষ, তার তো বোরকা পরে বাড়িতে থাকতে হবে, তুমি তো ঘর থেকে বের হতে পারবেন। আমি দেখলাম, আমি ছিলাম না ঢাকায় ওই দিন, যেদিন তারা হেফাজতে ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে যেদিন তারা সমাবেশ করছে, আমি তাদেরকে দোষ দেই না। ইসলাম অনেক উন্নত, ইসলাম এবং মোল্লাতন্ত্র কিন্তু এক না। চিরদিন কিন্তু ইসলামকে মোল্লাতন্ত্র ধ্বংস করছে, এবং বাংলাদেশে যে মোল্লাতন্ত্র সৃষ্টি হয়েছে, যেভাবে মেয়ে লোককে পিটানো হয়েছে, প্রতীকী পিটানো, আমার কাছে মনে হয়েছে এই দেশের তো আর পৃথিবীর মঙ্গল গ্রহের মধ্যে না, এই দেশটা তো সৌর জগতের মধ্যে পৃথিবী।
সেইখানে যা করা হয়েছে সারা পৃথিবী যা দেখলো, আমাদেরকে হয়তোবা তারা মনে করতে পারে আমরা কেউ মায়ের পেটে জন্মগ্রহণ করি নাই, আমরা বোধ আকাশ থেকে পড়ছি। এবং মোল্লা মৌলবী সাহেবরা বোধ আকাশ থেকে পড়ছে, তারা মায়ের পেটে জন্মগ্রহণ করে নাই। এবং পৃথিবীর মানুষ মনে করে যে তারা যদি মেয়ে লোককে এই ধরনের এই চিন্তা করে, এইভাবেই এত হ্যাকারাত নজরে দেখে, তাহলে মায়ের পেটে তারা জন্মগ্রহণ করলো কেন? মা কেন শিশুকালে তাদেরকে দুধ খাওয়াইলো? মা কেন শিশুকালে তারা যখন অসুস্থ হয়েছে সারা রাত মাথার পাশে বৈশা মাথার উপরে কেন জ্বর হইলে পরে পানির ঢেলা দিল? কেন মেয়ে কেন এখনো তাকে বাবা ডাকে? কেন বাবার অসুখ হলে করে মেয়ে গিয়া পাশে পড়ে? এদেরকে তো মা মেয়েরা, এমন দিন আসতে পারে, আমাকে 3জন মহিলা আজকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট বলছে যে আমরা মেয়েদেরকে বলবো যে যারা মেয়েদের প্রতি এত কিছু অনীহা প্রকাশ করে, আমি আর বললাম না, এত ঘৃণাবোধ যাদের মেয়েদের প্রতি, তাদেরকে তোমরা খাবার দাবার দিবা না, আর কিছু দরকার নাই, তারা রান্না বান্না করে খাক, প্লেট মুচ্ছা খাক, তাদেরকে দিবা না। মৌলানা সাহেবরা তো এক বাড়িতে গেলে গরু, খাসি, মুরগি, কবুতর দিয়া, হ্যাঁ, মাছের ভাজা, বিরিয়ানি খায়, এগুলা কিন্তু মেয়েরাই পাক করে। কাজে এই দেশটা এখন যে জায়গাতে চলে যাচ্ছে, বেগম খালেদা জি এখান থেকে একজন ভদ্র মহিলা হয়ে কতটুকু এখান থেকে উত্তরণ ঘটাতে পারবে? তবে আমি মনে করি যে এখান থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উত্তরণ ঘটবে। এবং আমি আরেকটা বলি, এই দেশে জি উত্তরণের সর্বশেষ কথাটা হইলো আমার, আপনার সর্বশেষ জানতে চাচ্ছেন বিচার বিভাগ, বিচার বিভাগ এবং বিচার বিভাগ। আমি আইনের ছাত্র এবং আইনজীবী, আমি 50 বছর যাবত ওকালতি করি। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, যতদিন পর্যন্ত এই দেশে আইন অঙ্গন ঠিক না হবে, বিচার বিভাগ ঠিক না হবে, ততদিন পর্যন্ত অন্যায় ও বিচার এই দেশে চলতে থাকবে। এবং সেই জি অন্যায়, এই অন্যায় ও বিচারটা আগেও ছিল, এখন আরো বেশি হচ্ছে। বিচার বিভাগের অন্যায় ও বিচার, এর থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং শেষ কথাটা হলো, জনগণের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে হবে। এবং সিদ্ধান্ত করিডোর দিবেন কি দিবেন না, সেন্ট মার্টিন দ্বীপে স্টিমার লাগাইতে দিবেন, সিদ্ধান্ত মাস্ট বি কাম আউট ফ্রম দ্য পিপল অফ দিস কান্ট্রি। জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। এর বাইরে এটা কোনো কারো বাপের, দেশটা কারো বাপের না। গান গায়ে যারা 5ই আগস্ট ঘটাইছে তাদেরকে আমি মনে করাই দিয়ে আমিও বলি দেশটা কারো বাপের না। এবং এর জন্য খেসারত কিন্তু যারা এটা করবে তাদের দিতে হবে। কারণ জি আমরা অনেক 14 বছর ধন্যবাদ। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করছি, কারো দয়ায় না। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট